অরিজিৎ দার থেকে শুনে নেব এই সুন্দরবন গড়ে ওঠার ইতিহাসের কথা। অরিজিৎ দা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনে তো একটা ঝড় বয়ে গিয়েছে, সেইটা তো এর আগে আয়লা হয়েছিল গত 10 বছর আগে, বিধ্বংসী একটা ঝড়। এবছরে ফণী এবং তারপরে বুলবুল, এবং তারপরে এই সময় এসে আমফান, একটা বেশ বড়সড় ঝড়, বড়সড় একটা সাইক্লোন, এটা আবার সুন্দরবনকে শিরোনামে এনে দিয়েছে। আওয়াজ হচ্ছে বোধহয় মল্লার, একটু মিউট করতে হবে বোধহয় তোমারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ঝড় আবার নতুন করে শিরোনামে এনে দিয়েছে সুন্দরবনকে, এবং সুন্দরবনের ইতিহাস নিয়েও খানিকটা চর্চা করা হচ্ছে। তার কারণ সুন্দরবনের ইতিহাসটাকে না বুঝলে আজকের সুন্দরবনের সমস্যা ঠিক কোথায়, মানুষের সমস্যা কোথায়, একটা ঝড় কেন সুন্দরবনের জনজীবন কেরম তছনছ করে দেয়, সেইটাকে খুঁজতে সাহায্য করে সবসময় ইতিহাস। যে কারণে আমরা ইতিহাস পড়ি, ইতিহাস আমাদের পড়তে হয় যে কারণে, বর্তমান সময়কে বোঝার জন্য, এবং ভবিষ্যতে আমরা ঠিক কি করব এইটাকে, তার রূপরেখাটাকে তাকে ঠিক করে নেওয়ার জন্য ইতিহাস পড়তে হয়। তো সেই জায়গা থেকে সুন্দরবনের ইতিহাসটুকুনিকে আমরা খুঁজে নেব। সুন্দরবনের ব্যাপক বিরাট ইতিহাস, ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আমরা যদি দেখি প্রত্নতাত্ত্বিক নানান নিদর্শন যেগুলো বিভিন্ন সংগ্রহশালাতে আছে, সুন্দরবনের মধ্যেই বিভিন্ন সংগ্রহশালা রয়েছে। সুন্দরবনে বহু এরকম প্রত্নতাত্ত্বিক গবেষক রয়েছেন যারা এই নিয়ে কাজ করছেন, সুন্দরবনের জনজাতির ইতিহাস নিয়ে। তাহলে তাদের কাছ থেকে যা আমরা পাই, তাদের কাছে যা সম্পদ রয়েছে, তারা যা জ্ঞান আহরণ করছেন, সেখান থেকে আমরা যা পাচ্ছি যে সুন্দরবনের মানুষের সভ্যতার ইতিহাসটা কিন্তু 2000 বছর তো বটেই, 2000 বছর আগেকারও নানান নিদর্শন সুন্দরবনের সভ্যতার আমরা পাচ্ছি। সেই সময়ে যে যে ধরনের জিনিস মানুষ ব্যবহার করত, যে ধরনের হাঁড়ি, যে ধরনের ইট মানুষ ব্যবহার করত, তারই নিদর্শন আমরা পাচ্ছি। ভারতের অন্যান্য প্রান্তে যে সেই সমস্ত ব্যবহৃত হতো, সেই জিনিসও সুন্দরবনে ব্যবহৃত হচ্ছে। তা দেখে বোঝা যাচ্ছে যে সেখানে বাণিজ্য চলতো সুন্দরবনের সাথে। সোনার মুদ্রারও আগের আমলে তামার মুদ্রা পাওয়া যাচ্ছে। ফলে এটা যে খ্রিস্টপূর্বাব্দের সময়কার সভ্যতার নিদর্শন এখানে আছে সে কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু সুন্দরবনের আজকের যে জনজাতির ইতিহাস, আজকের সুন্দরবনে গেলে যে মানুষদেরকে আমরা দেখতে পাই, আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা এই যে 2000-2500 বছর আগের যে কথা বলছি, সেই সময়কার সভ্যতার কন্টিনিউটি এটা নয়। এই যে পুরনো সভ্যতা 2000 বছরের বলছি, যে তার পরবর্তী বিভিন্ন শতকে সুন্দরবনে সভ্যতার নিদর্শন থেকেছে, এবং বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই সভ্যতা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেই সভ্যতার আর কোনো কন্টিনিউটি থাকেনি। বহু গবেষক বলছেন যে এই ধরনের এই যেরকম ঝড় হলো, যেরকম সাইক্লোন হলো, তার সাথে যেভাবে বন্যা হলো, এরকম ধরনের প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনে প্রতি দশকে একবার করে আছড়ে পড়েছে। এবং সেই কারণেই গবেষকরা মনে করছেন যে সুন্দরবনের সভ্যতা কোনো রকম ভাবে একই জায়গাতে টিকে থাকেনি, তার কন্টিনিউটি থাকেনি। সুন্দরবনের সভ্যতা বারবার মানুষ এসে বসতি করেছে, এবং মানুষ আবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। তার সাথে তো ছিল সাপত সংকুল, এই সুন্দরবনে হিংস্র জন্তুদের ভয় তো তার সাথে ছিল বটে, কিন্তু সাইক্লোন একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বারবার সুন্দরবনের সভ্যতা বিনষ্ট হয়ে যাওয়ার। তা আজকের যে জনগোষ্ঠীকে আমরা দেখতে পাই, এই জনগোষ্ঠীর ইতিহাস মোটামুটি গত 200 বছরের একটু বেশি। যে সময়টায় ব্রিটিশ ভারতবর্ষে আসার পরের একটা ইতিহাস আমরা বলতে পারবো। 1772 সালকে যদি আমরা ধরি, তাহলে মোটামুটি একটা 250 বছরের কাছাকাছি ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। যে 1772 সাল থেকে এখানে নতুন করে একটা সেটেলমেন্টের ব্যবস্থা শুরু হচ্ছে। 1772-এ 1786-তে বেশ কিছু তৈরি হয়, এখানে জনবসতি তৈরি হওয়ার, এখানে পড়ে থাকা জমিকে আবাদি জমিতে পরিণত করে সেখানে চাষবাস করার একটা ইতিহাসকে আমরা দেখতে পাই। ফাইনালি এই জিনিসটা একটা শেপ পায় 1793 সালে, যখন চিরস্থায়ী বন্দোবস্ত ডিক্লেয়ার্ড হচ্ছে গোটা ভারত জুড়েই, যখন ডিক্লেয়ার্ড হচ্ছে গোটা ব্রিটিশ ইন্ডিয়াতে, যখন ডিক্লেয়ার্ড হচ্ছে, তারই হাত ধরেই কিন্তু সুন্দরবনেরও একটা নতুন করে সেটেলমেন্ট শুরু হচ্ছে।
শুরু হচ্ছে মানে সেটা যে খুব স্মুথলি গিয়েছে এরকম ভাবে বলা যাবে না, সেটাও বারবার ধাক্কা খেতে খেতে গিয়েছে। প্রতিটি 5 সালা 10 সালা যে ব্যবস্থা আমরা ইতিহাস বইতে পড়েছি, স্কুল জীবনে পড়ার সময় যে 5 সালা ব্যবস্থার বন্দোবস্তের যে কথাগুলো আমরা পড়েছিলাম, সেই সময় কিন্তু সুন্দরবন নিয়েও প্রচুর প্ল্যান করা হয় এবং প্রতিটি 5 বছরে দেখা যায় যে সেই মানে যে টার্গেট নেওয়া হয়েছিল সুন্দরবনের, সেই টার্গেট ফুলফিলড হয় না, তার থেকে অনেক পিছিয়ে থাকে। কিরকম ভাবে ব্যাপারটা যদি আর একটু ভালো করে বিস্তারিত বলতে হয়, তাহলে হচ্ছে যে সুন্দরবনের যে দ্বীপগুলো, এই দ্বীপগুলো হচ্ছে যে ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা। এই দ্বীপগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণে গঙ্গার পলি দিয়ে তৈরি। আমি তার মানে ভূতাত্ত্বিক যে গঠন, সেই গঠনের ইতিহাসে মানে আমি এর পরে যাব, আপাতত এটুকুনি বলি। প্রচন্ড উর্বর এবং ম্যানগ্রোভ সহ এই জঙ্গলে যে গাছগুলো হয় তার বৃদ্ধিকে বলা একদম রাক্ষসে বৃদ্ধি। একটু গাছপালা কেটে হয়তো দ্বীপের একটা জায়গাকে একটু ফাঁকা করা হয়েছে, ব্যাস বর্ষা এসে গেল, অমনি সেই জায়গাটা আবার ভরে যাবে, গাছপালায় জঙ্গলে ভরে যাবে। ফলে হচ্ছে যে কোনো মানে দ্রুততায় একটা দ্বীপকে যদি আবাদি জমিতে পরিণত করতে হয়, তাহলে খুব দ্রুততায় ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলতে হবে। ফলে এইটার একটা সমস্যা ছিল সুন্দরবনের ক্ষেত্রে। এই ফলে এই 5 সালা ব্যবস্থাগুলো বারবার ফেল করছিল। ফলে 1 বছরের মধ্যে একটা দ্বীপকে পুরো ফাঁকা করে ফেলতে হবে, না হলে সেটা আবার ম্যানগ্রোভে ভরে যাবে। ফলে এই যশোর, খুলনা, কলকাতা, নদিয়া, মেদিনীপুর, এই সমস্ত জায়গা থেকে প্রচুর সেই সময়কার জমিদার বা একটু হয়তো ওয়েল অফ ফ্যামিলি, তারা এই সুন্দরবনের বিভিন্ন দ্বীপ, বিভিন্ন জায়গাকে ব্রিটিশের কাছ থেকে ইজারা নিচ্ছে এবং সেই জায়গাগুলোকে তারা জঙ্গল কেটে হাসিল করে, যে যতটা হাসিল করতে পারবে তার ততটা, এরকম একটা শর্তে তারা এই সুন্দরবনের দখল নিচ্ছে বেসিক্যালি, এবং তার বিনিময়ে ব্রিটিশকে তারা একটা প্রস্ত কর দেবে। এইভাবে এতে সুন্দরবনে একটা বসতির পত্তন হচ্ছে গত 200-250 বছরের ইতিহাস। এবং এখানে তারা এই যারা জমিদার শ্রেণী, তারা তো আর এসে সুন্দরবনের গাছ কাটছেন না, তারা এই জায়গাটায় গাছ কাটার জন্য প্রচুর মানুষকে লোভ দেখিয়ে নিয়ে আসছে যে তোমরা গাছ কেটে এখানে বসতি স্থাপন করো, এখানে তোমরা চাষ করবে, বিনিময়ে আমাকে এই কর দিতে হবে, এবং তুমি যতটা জমি হাসিল করতে পারবে ততটা জমি তুমি নিজে চাষ করতে পারবে, ততটা জমি তোমার। ফলে এই যে জায়গাগুলো বললাম, যশোর, খুলনা, কলকাতা, নদিয়া, মেদিনীপুর, এই যে সুন্দরবনের আশপাশ ঠিক যে জায়গাটা আর কি, এই জায়গা থেকে মানুষ, মেহনতি মানুষ, নিম্ন বর্গের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু আসছেন এখানে এই জঙ্গল হাসিল করতে। তার সাথে আরো একটি অ্যাডেড ফ্যাক্টর, সেটা আমাদের এই যে পশ্চিম অঞ্চল, আমাদের পশ্চিমবঙ্গেরও পশ্চিম অঞ্চল, ঝাড়খণ্ড, এমনকি মধ্যপ্রদেশেরও যে ছত্তিশগড়, যে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, এই আদিবাসী অধ্যুষিত অঞ্চল থেকেও কিন্তু আদিবাসী মানুষদেরকে জমির লোভ দেখিয়ে নিয়ে আসা হচ্ছে যে যতটা ওখানে জমি উর্বর নয়, এই চত্বরে জমি উর্বর, তোমরা রুখা সুখা লাল মাটির দেশে থাকো, এখানে আসলে তোমরা যতটা জঙ্গল হাসিল করতে পারবে ততটা তোমার। এরা চলেও আসছে জঙ্গলের লোভে, কাঠের লোভে, মাছ কাঁকড়া তারির লোভে। মাছ কাঁকড়া আদিবাসী মানুষের খুব প্রিয় খাবার, এবং জঙ্গল হাসিল করতে পারলে সেখানে ধান ফলাতে পারবে এবং নিজেদের জমি হবে, এরকম একটা স্বপ্ন দেখে তারা আসছে। প্লাস তারা এই সুন্দরবনের যে কুমির এবং বাঘের যে দৌরাত্ম্য, এটার ব্যাপারে তারা জানে না, অথচ নদিয়ার মানুষ, মেদিনীপুরের মানুষ, যশোরের মানুষ, তারা কিন্তু বাঘের বিষয়টা জানে এবং তারা ভয় পায়। এই কারণে এইভাবে একটা ভুলিয়ে ভালিয়ে আদিবাসী মানুষকে এখানে নিয়ে আসা হচ্ছে। এই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরলে দেখা যাবে যে এরকম আদিবাসী পল্লী প্রচুর পরিমাণে আছে। এই হচ্ছে 200-250 বছর আগেকার ইতিহাস। আজকের যে জনজাতিকে আমরা দেখতে পাবো, এই জনজাতির বসতি স্থাপন হচ্ছে এইভাবেই, এবং আস্তে আস্তে সুন্দরবনের জঙ্গল হাসিল করে সেখানে বসতি স্থাপন হচ্ছে। সুন্দরবনের যতটা অংশ মানে আমরা পশ্চিমবঙ্গে যতটা দেখতে পাই, এর প্রায় দ্বিগুণ অংশ উপস্থিত বাংলাদেশে। মানে ওভারঅল সুন্দরবনের 1/3 পশ্চিমবঙ্গে আর 2/3 বাংলাদেশে, এইভাবে আমরা বলতে পারি। পশ্চিমবঙ্গে আছে হচ্ছে 102খানা দ্বীপ সুন্দরবনের, এই যে রিভারাইন সিস্টেম, যেটা অ্যাক্টিভ রিভারাইন সিস্টেম, এইটাতে 102খানা দ্বীপ আছে। এই 102টো দ্বীপের মধ্যে হচ্ছে 54টা দ্বীপে মানুষের বসতি স্থাপন হয়েছে, আর বাকি 48টা দ্বীপ এখনো জঙ্গল। সেখানে এই মানে পুরনো যে জঙ্গলকে হাসিল করে বসতি হয়েছিল, সেই জঙ্গল আর এই 48টা দ্বীপ হাসিল করতে পারেনি। 48টা দ্বীপ জঙ্গল আকারেই থেকে গিয়েছে।
এই 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 এখানেই আমরা এই রিজার্ভ এইটাকেই আমরা রিজার্ভ ফরেস্ট বলবো। এই চত্বরেই বাঘটাক দেখা যায়, এখানে মানুষ কখনো কখনো ঘুরতে যায়। আর এইটারও মানে মানুষ ঘুরতে যায় ট্যুরিজমের জন্য, যে যে জায়গাটা সেটা হচ্ছে যে একদম এর বাইরের দিকটা আর কি, জঙ্গলের বাইরের দিকগুলো। আর কোর ফরেস্ট, সেই কোর ফরেস্টে যাওয়ার অনুমতি খুব সহজে মেলে না। এই 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 বাইরের দিক এবং জঙ্গলের বাইরের দিক এবং কোর ফরেস্ট এটা মিলিয়েই 48টা দ্বীপে, আর মানুষ থাকে 54টা দ্বীপে। এই মোটামুটি প্রথম পর্যায়ে বলতে গেলে, ইতিহাস বলতে গেলে, জনজাতির ইতিহাস বলতে গেলে এটুকুনি তো বলতেই হবে। এই জায়গাতেই মানে বলার যে এই যে গোটা গোটা যে সুন্দরবন, সেই সুন্দরবনের 60% আছে বাংলাদেশে এবং মাত্র 40% আছে ভারতে। তা আমাদের ডেটা বলছে যে এখন সেই মানে অরিজিৎদা বললো যে 2000 বছরের আগে বা 250 বছরের আগে নতুন করে বসবাস শুরু, বসতি স্থাপন, সেই জায়গা থেকে মানে সেই তার জন্য সুন্দরবনের এলাকা এখন কমতে কমতে বলছে 10,000 বর্গ কিলোমিটারেরও কম জায়গাতে এখন গড়ে হয়েছে। সেইটা একটা মানে খুবই বিষয় যে আসলে ম্যানগ্রোভ নিয়ে যদি বলতে হয় যে ম্যানগ্রোভ মানে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আমাদের এই সুন্দরবন। তাই সুন্দরবনে ম্যানগ্রোভটা কেন গড়ে উঠলো বা ম্যানগ্রোভের সঙ্গে মানুষের কি সম্পর্ক, বা পশ্চিমবঙ্গ, ভারত, বাংলাদেশ এই গোটা দেশের ক্ষেত্রে ম্যানগ্রোভের যে গুরুত্ব সেটা যদি বলো। আর এটা যদি আরো একটা বিষয় যে আমাদের আর 1987 সালে মানে নতুন করে বসতি স্থাপন হচ্ছে 1772 সালে, সেটা অরিজিৎদার কথা থেকেই আমরা জানতে পারলাম, নিয়ে রাষ্ট্রসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 সালে ভারতের সুন্দরবনকে জাতীয় উদ্যান ঘোষণা করেছে। সেখানে মানে ম্যানগ্রোভ কেন, মানে ম্যানগ্রোভ গুরুত্বপূর্ণ কেন, সেটা একটুখানি জানতে চাইবো অজিতদা। আমি একটু অন্য জায়গা থেকে বলাটা শুরু করি। সেটা হচ্ছে যে এটা একটা ভূতাত্ত্বিক গঠন, তারই ইতিহাস বলি। এতক্ষণ মানুষের ইতিহাস বলছিলাম, এবার হচ্ছে সুন্দরবনের একটা গড়ে ওঠার ইতিহাসটাকে বলি। সুন্দরবন আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছি, মানে সুন্দরবন বলে আমরা কি বুঝি হচ্ছে যে নদী বেষ্টিত কিছু দ্বীপ। আগে কনসেপ্টটা ক্লিয়ার করিনি। নদী বেষ্টিত কিছু দ্বীপ, যে দ্বীপগুলোতে কিছু জায়গায় জঙ্গল আছে, কিছু জায়গায় মানুষ আছে। মানুষ না থাকলে ওই জায়গাটাই জঙ্গলই থাকতো, এখানেই ম্যানগ্রোভ অরণ্যই থাকতো মূলত, কারণ এই ম্যানগ্রোভ অরণ্যই এরকম নোনা জলের, নোনা মাটিতে জন্মাতে পারে। এই হিসেবে আমরা সুন্দরবনকে দেখছি আপাতত, ঠিক আছে। যে জায়গাটায় সমুদ্রের নোনা জলের জোয়ার ভাটা খেলে, গঙ্গা ব্রহ্মপুত্র তার বিপুল পরিমাণে পলি নিয়ে এসে ফেলছে, এইটার দিক দিয়ে দেখতে পাচ্ছি। আমি একটু ব্যাক করি পেছনের দিকে, ইতিহাসের মানে সময়ের চাকাকে আমরা একটু পেছনের দিকে ঘুরিয়ে দিই, সেখান থেকে দেখার চেষ্টা করি যে 12,000 বছর আগে চলে গেলাম দেখতে দেখতে। তাহলে দেখবো যে আজকের কোচবিহার, দিনাজপুর এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে সুন্দরবনের এই সিস্টেমটা রয়েছে। যত সময় গিয়েছে তত উত্তর থেকে দক্ষিণের দিকে এই অ্যাক্টিভ রিভারাইন সিস্টেম, মানে একটা নদীর একটা গতিশীল ভারসাম্য সহ একটা নদীর একটা নদী ব্যবস্থা, সেটা ক্রমশ তলার দিকে শিফট করে যাচ্ছে। মানে বঙ্গোপসাগরটা কিন্তু তখন অত দূর অব্দি, 12,000 বছর আগে প্রায় অত দূর অব্দি বিস্তৃত ছিল। আমরা জানি ইন্ডিয়ান প্লেট টেট ইত্যাদি এগুলো ভূগোলে পড়েছি, যে কন্টিনেন্টাল প্লেট, ওসানিক প্লেট, টেথিস সাগর ছিল, সেইখানটায় এসে এই দুটো কন্টিনেন্টাল প্লেট কাছাকাছি এসে যাওয়ার জন্য হিমালয় পর্বত তৈরি হচ্ছে। হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বত, এই সমস্ত আমরা ভূগোলে পড়েছি। তো হিমালয় পর্বতটা যখন তৈরি হচ্ছে, যে সময়টায় ভারতীয় প্লেট এসে যখন ইউরেশীয় প্লেটের সাথে লাগছে, সেই সময় কিন্তু আজকের বাংলা মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, এই যে অঞ্চলগুলো, বা আমাদের ওই যে শিলং, মেঘালয় টেঘালয়, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর কিন্তু অস্তিত্ব নেই। এই জায়গাগুলো সমুদ্র। এবং এই জায়গাটা যেটা হচ্ছে যে এই গঙ্গা ব্রহ্মপুত্র এই নদীগুলো ভারতীয় প্লেট গিয়ে এতে লাগছে, হিমালয় তৈরি হচ্ছে। হিমালয় তৈরি হওয়ার পরে হিমালয় থেকে যে বিপুল পরিমাণে জল এই নদীগুলো, এই দুটো নদীর মধ্যে দিয়ে মাধ্যমে আসছে, এসে এই দুটো নদী এসে পড়ছে যে আজকের বাংলা আসামের যে অঞ্চল, সেই অঞ্চলে এসে এই দুটো নদী পড়ছে।
এবং এই দুটো নদী পড়ার মাধ্যমে যেটা হচ্ছে যে বিপুল পরিমাণে পলি নিয়ে আসছে, এবং মানে প্রায় কয়েক লক্ষ বছর, 5.5 কোটি বছরের ইতিহাস এই দুটো প্লেট লাগার। এবং মানে আমি বলবো যে মানে কোটি বছর ধরে এই পলিকে গঙ্গা নদী নিয়ে এসে ফেলছে, এবং গঙ্গা নদী নিয়ে এসে ফেলার জন্য এই জায়গাটায় যেটা ডিপ্রেসড, আমি বলবো এটা বেঙ্গল বেসিন এটাকে বলবো। হ্যাঁ, আসামটাকে আসাম বেসিন বলবো, এই দুটোকে এইভাবে নাম করা হয়। এই দুটো সেপারেট বেসিন ছিল একটা সময়, এবং ব্রহ্মপুত্রের পলি এসে আসাম বেসিনে পড়তো, এতে বেঙ্গল বেসিনে এসে পড়তো গঙ্গার এই পলি। এবং একটা সময় তারপর এই দুটো নদী জুড়ে যায়, পলি পড়ে পড়ে এই জায়গাটা উঁচু হয়, এবং গোটা এই যেটাকে বলা হয় বদ্বীপ অঞ্চল, ডেল্টা, এবং একটা গতিশীল ভারসাম্য নদীর, এই জিনিসটা উত্তর থেকে দক্ষিণে শিফট করে, যেটা আমি বলছিলাম। তো এই এই সুন্দরবন কিন্তু একটা সময় কত দূর অব্দি বিস্তৃত ছিল সেটা আমি লক্ষ বছরে যেতাম না, 12,000 বছর আগে এই ইতিহাস পাওয়া যাচ্ছে। এমনকি পাওয়া যাচ্ছে যে কলকাতা, মজার জিনিস আর কি, কলকাতায় যখন এর টানেল খোঁড়া হচ্ছে, আমাদের কি বলে পাতাল রেলের টানেল যখন খোঁড়া হচ্ছে, তখন সেখানে কিন্তু শ্বাসমূল পাওয়া যাচ্ছে, মাটির নিচে শ্বাসমূল পাওয়া যাচ্ছে এক শৃঙ্গ গন্ডারের ফসিল। এক শৃঙ্গ গন্ডার এখন পাওয়া যায় কাজিরাঙা, উত্তরবঙ্গে, আসামে। তো ফলে বোঝা যাচ্ছে যে এক শৃঙ্গ গন্ডার একটা সময় দক্ষিণবঙ্গেও সুন্দরবনের দিকেও পাওয়া যায়। কলকাতায় এক শৃঙ্গ গন্ডার ছিল, গোটা জঙ্গলটা ছিল কন্টিনিউয়াস। তারপর মানুষের বসতি তৈরি হওয়ার সাথে সাথে এই জঙ্গলটা ভেঙে যায়, উত্তরের দিকে এক খণ্ড হয়ে যায়, দক্ষিণে সুন্দরবন আর একটা খণ্ডে পরিণত হয়। সুন্দরবন থেকে দক্ষিণের দিক থেকে এক শৃঙ্গ গন্ডার বিলুপ্ত হয়ে যায়, শুধু উত্তরবঙ্গে তার সেটা স্থায়ী থাকে। মানে এই ইতিহাসগুলো বলছিলাম যে একটু পুরনো ধরতে পারলে গোটা বিষয়টা সুবিধা হয়। এই যে ডেল্টার কথা বলছি, সুন্দরবন একটা ধরনের ডেল্টা 3টে রকমের হয়। নদী ডেল্টা মানে কি, যে নদী প্রচুর পলি নিয়ে এসে একটা সমুদ্রে ফেলছে, এবং সেই নদীর মুখে সেই পলি জমে জমে বদ্বীপ তৈরি হচ্ছে। এটাকে আমরা মানে এটাকে ডেল্টা বলবো, এটাকে বদ্বীপ বলবো আর কি। নদীর মুখে যে পলির সমভূমি তৈরি হয় তাকে ডেল্টা বলবো। এগুলো যেহেতু ওই বয়ের মতো আকৃতি হয় ইত্যাদি, সেই জন্য এটার নাম বদ্বীপ বা ইংরাজি ডেল্টা অক্ষরটার মতো। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি ভূগোল বইতে। তো এই ডেল্টা অঞ্চল কিন্তু খুব আনস্টেবল, এটা একটা তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। ফলে কখনো তৈরি হয়, কখনো ভাঙে, কখনো সমুদ্রের জলতল বাড়ে, কখনো কমে। সমুদ্র জলতল বাড়া কমার নানান কিছু কারণ রয়েছে, সেগুলোর উপর ডিপেন্ড করে এই ডেল্টার স্থায়িত্ব। ফলে এটা একটা ভাঙা করার মধ্যে সবসময় থাকে, এগুলো খুব স্টেবল হয় না। এবং এটার এই কিছুটা অংশ হয় যে থাকে, সেটা কখনো সাব অ্যাকোয়াস, মানে জলের মধ্যে খানিক থাকে, খানিক থাকে না, খানিক বাতাসের এতে থাকে, খানিক থাকে না, এরকম সাব অ্যাকোয়াস, সাব এরিয়াস, এরকম ডেল্টার হয়। এবং এই কারণের জন্যই এই চত্বরটাতে কিন্তু বায়োডাইভার্সিটি মারাত্মক পরিমাণে বেশি হয়, খুব উর্বর হয়, গাছপালা প্রচুর হতে পারে, চাষও ভালো হতে পারে। আবার যেহেতু সাব অ্যাকোয়াস, আবার প্রচুর জলও আছে, পুরোদস্তুর অ্যাকোয়াস, এইটার কারণে কিন্তু প্রচুর ধরনের মাছ, চিংড়ি ইত্যাদি ধরনের নানান কিছু এর উপস্থিতি কিন্তু এই অঞ্চলটাতে বেশি থাকে। ফলে এই স্বাভাবিকভাবে মানুষ তার সভ্যতা বিস্তারের জন্য এই অঞ্চলগুলোতে এসে পৌঁছবে এবং বসতি করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু একদিকে যেমন এর রিসোর্স প্রচুর, আর একদিকে কিন্তু এর বিপদ, এটা প্রচন্ড পরিমাণে আনস্টেবল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা বাঁধ নিয়ে আলোচনায় ঢুকলে আমরা সেই মানে তার স্টেবিলিটির সমস্যা কি সেইটা নিয়ে দু চার কথা বলতে পারবো। হ্যাঁ, বলো মল্লার। তুমি বলছিলে জীববৈচিত্র্যের কথা। তা জীববৈচিত্র্য নিয়ে বলতে গেলে একটা ডেটা বলছে যে একটা সময়, তুমি বললে যে একটা সময় যে এইখানে ঘুরে বেড়াতো এক শৃঙ্গ গন্ডার, তেমনি দেখাচ্ছে যে বুনো ষাঁড়, চিতাবাঘ, মানে এখন আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন বিখ্যাত, কিন্তু এই সময় একটা সময় বলছে যে এখানে চিতাবাঘ, বারসিঙ্গা, বোচা হাঁস, গগনবেড়, সাদা মানিকজোড়া কানঠুনি, জলার তিতির, পাড়া হরিণ, এই সমস্ত কিছুই দেখা যেত এই অঞ্চলে। কিন্তু এখন বর্তমানে শুধুমাত্র ওই একটি কুমির প্রকল্প তৈরি হয়েছে, আর রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে গেলেও কিছু রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র এই সুন্দরবন অঞ্চলেই দেখা যায়।
তা এরপর সেটা তুমি বললে যে এবারে বলবো যে হচ্ছে 2009 সালে আমরা দেখেছি, মানে শহর, আমরা যারা কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করি তারা দেখেছি 2009 সালের একটি ঝড় এসেছিল যার নাম আয়লা। সেটা আমরা উপভোগ করতে পেরেছিলাম, সেটাকে আমরা দেখতে পেরেছিলাম, তার ভয়ঙ্কর প্রতিরূপ আমরা দেখতে পেয়েছিলাম শহরবাসী। তারপরে বিভিন্ন ঝড় আছড়ে পড়েছে সুন্দরবনের ওপরে, বুলবুল, ফণী, কিন্তু সেই ঝড়ের প্রকোপ আমরা অনুভব করতে পারিনি, আমরা যারা শহরবাসী তারা অনুভব করতে পারিনি। কিন্তু আবার 2020 সালে এসে আমফানের যে প্রকোপ সেটা আমরা অনুভব করতে পারলাম। চারপাশে অসংখ্য গাছ উপড়ে পড়েছে শহরে, এবং আমরা জানতে পেরেছি যে ম্যানগ্রোভ অরণ্য বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই পরপর ঝড় আসছে, তা সেইখানে ম্যানগ্রোভ অরণ্য আমরা জানি, মানে আমরা কিছু জানি যে ম্যানগ্রোভ অরণ্য যে সেই ঝড় থেকে মোকাবিলা করে, কিন্তু দিনের পর দিন যেভাবে যে পরিমাণে গাছ কাটা, মানে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশনের সময় যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল তাতে বিভিন্ন বন্ধুরা, আমাদের ঠোটকাটা বিভিন্ন বন্ধুরা বলেছে যে তারা হচ্ছে সত্যি ওয়াকিবহাল যে হচ্ছে এই গাছ কাটা হচ্ছে, এখানকার যে সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে সেটা নিয়ে বহু বন্ধু ওয়াকিবহাল। কিন্তু এর গুরুত্বটা, এই সুন্দরবনে ম্যানগ্রোভের যে গুরুত্ব, মানে সেটা হচ্ছে না থাকলে কলকাতা শহর বা তার আশেপাশের বিভিন্ন জায়গাতে আমফানের যে প্রকোপটা পড়তো সেটা তো মানে তার কিছুই আমরা পাইনি। মানে ডেটা বলছে যে 165 কিলোমিটার থেকে 185 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ ছিল সুন্দরবনে যখন আছড়ে পড়েছে আমফান। কিন্তু সেটা হচ্ছে যখন আমরা কলকাতাতে হাইস্ট রিডিং, কলকাতার দমদমে হাইস্ট রিডিং হচ্ছে 133 কিলোমিটার মাত্র, মানে কলকাতা থেকে সুন্দরবনের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার, ঠিক মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে এতটা ডিফারেন্স। সেটা শুধুমাত্র আমরা বলবো সুন্দরবনের জন্যই, মানে সুন্দরবনের ওপরে এত যে ঝড়ের প্রকোপ, এত প্রভাব, মানে তাতে সুন্দরবন আমাদেরকে এই শহরবাসীকে কিভাবে বাঁচাচ্ছে সেটা যদি একটুখানি বলো। বঙ্গোপসাগরের এই এই অঞ্চলটা, সাগর লাগোয়া এই অঞ্চলটা, মানে আমি বলবো বাংলাদেশ এদিকে আমাদের পশ্চিমবঙ্গের এই অংশ, উড়িষ্যা তো বটেই, এই মানে উড়িষ্যাতে আমরা জানি মানে এই এর আগে সিডার হয়ে গিয়েছে, ফণী হয়েছে, এল নিনো হয়েছিল আমাদের খুব ছোটবেলা, আমরা 99 সাল সম্ভবত এল নিনো, সেটা বেশ মানে সুপার সাইক্লোন বলা হয়, উড়িষ্যার একদম ধ্বংস করে দিয়েছিল এ দেখা যায়। বাংলাদেশের কক্সবাজার খুব বিখ্যাত এর জন্যে, মানে এই সাইক্লোন আছড়ে পড়ার জন্যে। তো এই জায়গাগুলো, এই অঞ্চলটা, বঙ্গোপসাগরের এই অঞ্চলটা তার নির্দিষ্ট এরকম ভৌগোলিক আকৃতি হওয়ার জন্যই, এরকম একটা সেফ হওয়ার জন্যই এই জায়গাটাকে খুব সাইক্লোন প্রবণ একটা অঞ্চল। ফলে এই জায়গায় কিন্তু সাইক্লোনের ঘটনা কিন্তু মানে প্রতি দশকে, বলছিলাম এর আগেও বলতে গিয়ে বলছিলাম, প্রতি দশকেই প্রায় এরকম একটা করে ঘটনা ঘটে চলেছে। ঠিক মোল্লা যেটা বলছিলে সেটা সূত্র ধরেই বলবো যে এই সুন্দরবন হচ্ছে যে বাংলার রক্ষা কবচ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সুন্দরবন তার ভেজিটেশন, তার যে ন্যাচারাল ভেজিটেশন, যেটা ম্যানগ্রোভ, তার ন্যাচারাল ভেজিটেশন, সেই ন্যাচারাল ভেজিটেশন নিয়ে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই মানে তার পেছনের যে ল্যান্ডমাস, সেখানে যে মানুষের সভ্যতা গড়ে উঠেছে, তার ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে, রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট খেয়াল করতে বলবো যে ঝড়ের সময় যারা ওই ফলো করছিল, মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে যেখানে ঝড়ের নানান ডেসক্রিপশন পাওয়া যাচ্ছিল, আমি ফলো করছিলাম, দেখছিলাম যে ওই ঝড়ের স্পিড কোথায় কত কি সেইটা দিয়ে একটা ছবি দেখাচ্ছিল। আমরা নেটে সার্চ করলে এখন আবার সেই ছবিগুলো পাবো। লাল দিয়ে বোঝাচ্ছিল সবচেয়ে বেশি গতিবেগ, সবুজ তার নিচে, হলুদ তারও নিচে, নীল হচ্ছে একদম শান্ত জায়গা। একদম সুন্দরবনের ঠিক ঢোকার মুখটাতে খানিকটা এতে ওশানিক পাটে বঙ্গোপসাগরের মধ্যে খানিকটা, আর একদম ধার ঘেঁষে সুন্দরবন শুরু হচ্ছে যে জায়গাটা, দ্বীপ অঞ্চলগুলো, তার একদম দক্ষিণতম প্রান্ত, এইটা নিয়ে একটা পুরো ঘন লাল একটা দেখাচ্ছে। মানে ঝড়টা এখানে এসে ধাক্কা খাচ্ছে একটা রকম ভাবে, এবং
সেই ধাক্কা খাওয়ার পরে পরে ঝড়ের গতিবেগ কমে গিয়ে সে ক্রমশ লাল থেকে সবুজের দিকে যাচ্ছে, কমলা হয়ে সবুজের দিকে যাচ্ছে। এরকম একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা তখনই বুঝতে পারছি যে সুন্দরবনের একদম দক্ষিণ প্রান্তের অংশতে ব্যাপক পরিমাণে ঝড়ঝঞ্ঝা হচ্ছে, এবং সে তুলনায় কলকাতায় অনেক কম। তার কারণ কলকাতা ওই জোনটার বাইরে, তখন সবুজ হয়ে আছে কলকাতা, আর ওখানে ডিপ লাল হয়ে রয়েছে। মানে সুন্দরবনে এটা আমরা এবার ঝড়ের ক্ষেত্রেই দেখতে পাচ্ছিলাম। ঠিকই বলছিলে যে এখানে এই ম্যানগ্রোভ অরণ্য এই মানে ঝড়ের দাপটকে অনেকটা পরিমাণে আটকে দেয়। ম্যানগ্রোভ অরণ্য বাকিটুকুনিকে তো আটকায়, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের জন্য যে কি ভীষণ পরিমাণে জরুরি, সুন্দরবনের মানুষের জন্য, সুন্দরবনের বসতির জন্য যে কি ভীষণ পরিমাণে জরুরি, তা যারা সুন্দরবনে থাকেন এবং এই বিষয়টাতে নজর দেন, যারা এই বিষয়টাতে সচেতন, তাদের কথায় বারবার ফুটে উঠেছে। এই বাঁধ নিয়ে আলোচনাতে বারবার এসেছে যে বাঁধের সামনের দিকের অঞ্চলে, মানে নদীর পাড়ে যেখানটায় বাঁধ দেওয়া হয়, তারপরেও যেটুকুনি অংশ নদীতে থাকে, সেই অংশে ম্যানগ্রোভ অরণ্য থাকলে, এই গরান, গেওয়া, হেতাল, এই সমস্ত গাছগুলো থাকলে কি ব্যাপক পরিমাণে জলের ঢেউকে তারা আটকাতে পারে, এবং তার জন্য বাঁধের ক্ষয়কে তারা কি মানে ব্যাপক পরিমাণে রোধ করতে পারে, সেই কথা কিন্তু বারবার উঠে এসেছে এই আলোচনাতে। এটা তো একটা দিক। অন্য আর একটা যদি মানে প্রকৃতির দিক থেকে ভাববো, এরকম ভাবে যদি দেখা যায়, তাহলে বলবো যে এই গাছগুলোই, এই গরান, গেওয়া, হেতাল হয়ে যে গাছগুলো, 65টা ভ্যারাইটি আছে, মানে বড় বড় ভ্যারাইটিটা আছে, আর একটু বেশি বোধ হয়, আর একটু 65টা খুব প্রমিনেন্ট ভ্যারাইটির দেখা যাচ্ছিল। সব নেই, অনেকগুলো বিলুপ্ত হয়ে গেছে, অনেকগুলো হচ্ছে যে প্রায় পাওয়া যায় না। এই আমি যে নামগুলো বলছিলাম, গরান, গেওয়া, হেতাল, কেওড়া, এই গাছগুলোই সবচেয়ে বেশি, কাঁকড়া, এই গাছগুলোই সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। যে সুন্দরী গাছের নামে সুন্দরবন, সেই সুন্দরী গাছ প্রায় দেখতে পাওয়া যায় না। আমি এতদিন ধরে যাচ্ছি, 2-1 বার দেখেছি সুন্দরী গাছ, এবং সেটাকে আলাদা করে সংরক্ষণ করে রাখা আছে যে এটা সুন্দরী গাছ, দেখানো হবে বলে তার গায়ে প্লেট ফেট লাগানো আছে যে এটা সুন্দরী গাছ, কোনো একটা জায়গাতে আছে আর কি। এই 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 গাছগুলোর আসলে মানে এই মাটিতে এই গাছগুলোই হওয়ার কথা, একদম নোনা জলে। তার 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 অভিযোজনটাই ওইভাবে হওয়ার জন্যে, সেখানে অন্য গাছ হওয়ার কথা নয়। আমরা আমাদের সভ্যতার কারণে নদীর চারপাশে বাঁধ দিয়ে নোনা জলকে ঢুকতে না দিয়ে সেখানে অন্য গাছের চাষ করি, অন্য ধান চাষ করি, অন্য সবজি চাষ করি। সুন্দরবনের ন্যাচারাল ভেজিটেশন যেগুলোকে নয়, সেগুলোকে জোর করে নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠা করি। কিন্তু একটা জায়গায় ন্যাচারালি মানে তৈরি হওয়ার জন্যে, ন্যাচারালি সেখানে মানে তৈরি হয়েছিল যা, সেটা কিন্তু ম্যানগ্রোভই, সেখানে তা আসলে তারই নিজের জায়গা, ওটা ওরই ম্যানগ্রোভেরই থাকার জায়গা। এবং ওখানে বলছিলাম যে জৈব বৈচিত্র্যের কথা বলছিলাম, এই জৈব বৈচিত্র্য কিন্তু তার নিজস্ব একটা চেন থাকে, তার একের সাথে আর একজনের পারস্পরিক নির্ভরশীলতার একটা সম্পর্ক থাকে। সেখানে মাছ, চিংড়ি, কাঁকড়া, যেগুলো আমাদের খাদ্যবস্তু হিসেবে, ওখানে সম্পদ হিসেবে আমরা দেখতে পাই, সেটা ছাড়া তো আরো হাজারো এই রয়েছে, সেখানে আরো অর্গানিজমস রয়েছে, অনেক প্রাণী রয়েছে, ছোট বড় নানান প্রাণী রয়েছে। তার এদের পারস্পরিক একটা ভারসাম্য রয়েছে, যে ভারসাম্যের মধ্যে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের টিকে থাকার জন্য। আমরা জানি বাস্তুতন্ত্র থেকে কোনো একটা এলিমেন্টকে যদি সরিয়ে নিই, তাহলে গোটা বাস্তুতন্ত্রের মধ্যে কি ব্যাপক পরিমাণে এফেক্ট পড়ে এবং কিভাবে তার রিস্ট্রাকচারিং হয়, তা আমরা কিন্তু কিছুতেই আগে থেকে বলতে পারি না। এই সম্পর্কটা লিনিয়ার না, এই বাস্তুতন্ত্রের সম্পর্কগুলো ভীষণ জটিল। একটা জিনিসকে মানে একটা কুমিরের দাঁতের ওপর একটা বক বসে পচা মাংস খায়, কুমিরের দাঁতে আটকে থাকা, এবং কুমিরটা ওই বকটাকে কামড়ে খেয়ে নেয় না। ওই বকটাকে যদি আমি বাস্তুতন্ত্র থেকে সরিয়ে নিই, আপাত অর্থে দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু একে সরিয়ে নিলে গোটা বাস্তুতন্ত্রে যে কিভাবে রিস্ট্রাকচারিং হবে তা কিন্তু আমরা জানি না। ফলে এই যেমন মানে ওয়েদারের ওপর এই এর ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভের এই ভ্যারাইটিগুলো তার যেমন একটা ব্যাপক পরিমাণে প্রভাব রয়েছে, তেমনই কিন্তু এই গোটা জৈব বৈচিত্র্যকে কন্ট্রোল করা, তার যে প্রাকৃতিক ভারসাম্য, সেটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু একটা ব্যাপক পরিমাণে ভূমিকা রয়েছে এই ম্যানগ্রোভ এগুলোর, ভ্যারাইটিগুলোর। হ্যাঁ, কি বলে তুমি
মিউট হয়ে গিয়েছে, মল্লার মিউট হয়ে গিয়েছে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কথা তুমি বলছিলে, তা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কি অপার লীলা যে কুমিরের দাঁতের থেকে মাংসের টুকরো বক খাচ্ছে, মানে সেটা সত্যি ভাবা যায় না, কিন্তু মানে পরিবেশ আমাদেরকে অনেক কিছু নতুন চমক দেয়। কিন্তু এরপরে আমি তোমাকে জিজ্ঞাসা করবো, চলে আসবো বাঁধ। মানে বাঁধ সম্বন্ধে আমরা জানি যে আমাদের ধারণা হচ্ছে যে পাহাড়ে একটা বাঁধ দেওয়া হয় বা বিভিন্ন জায়গাতেই নদীর থেকে হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করা হয়। মানে পাহাড়ে আমরা দেখি যে শিলিগুড়ি, দার্জিলিং এর দিকে যেতে হবে, তিস্তার উপরে বিভিন্ন বাঁধ, ফারাক্কা ব্যারাজ হয়েছে, তৈরি হয়েছে, সেই বাঁধ একটা রকম আমরা দেখেছি। এবং তাছাড়াও যে আমরা রিসেন্ট যে 2009 সালের আইলার পরবর্তীতে আমরা সরকার বা বিভিন্ন জায়গা থেকে শুনেছিলাম যে বাঁধ নির্মাণ করা হবে বিভিন্ন, যে তাহলে আর এত মানুষের রোজ এত মানুষের ক্ষতি হবে না সুন্দরবনে। মানে আমরা সুন্দরবনে জানি শুধুমাত্র ঝড় একটা বড় বিষয় নয়, ভয়ের কারণ, সুন্দরবনবাসীদের ভয়ের কারণ হচ্ছে কিন্তু বানও একটা। তা সেই বাঁধ দেওয়া হবে 2009 সালের বিভিন্ন প্রকল্পতে বা বিভিন্ন সংবাদ মাধ্যম নিয়ে সরকার, তৎকালীন সরকার, পরিবর্তনের সরকার তখন বলেছিল যে বাঁধ নির্মাণ করা হবে, সমস্ত করা হবে। কিন্তু আমরা 2020 সালে এসে আমফান পরবর্তীতে দেখতে পারবো যে আয়লাতে যে পরিমাণ ক্ষতি হয়েছিল একই রকম ভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু মানে তাহলে কি সেই বাঁধগুলো দেওয়া হয়নি, বা বাঁধ দেওয়া হলেও তাহলে সেগুলো কি স্টেবল নয়? মানে সেইটা আমরা মানে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা খবরের চ্যানেল, তাতে হচ্ছে বিভিন্ন যে ছবি উঠে আসছে, তাতে দেখবো যে নদীতে তলিয়ে যাচ্ছে সেই বাঁধ। মানে তাহলে ফারাক্কা ব্যারাজ এতদিন ধরে বা তিতার উপরে ব্যারাজ এতদিন ধরে যে আছে, তাহলে সেটা তো ধ্বংস হচ্ছে না, তাহলে হচ্ছে কেন হঠাৎ করে এই বাঁধগুলো ভেঙে যাচ্ছে? সেটা একটুখানি যদি বলো, বা বাঁধ ভেঙে যাচ্ছে শুধু নয়, এই উন্নয়নের প্রজেক্ট বাঁধ সম্বন্ধে, মানে সুন্দরবন ভিত্তিক এই বাঁধ, এই সম্বন্ধে যদি কিছু বলো। যে ছবি উঠে আসছে তাতে দেখবো যে নদীতে তলিয়ে যাচ্ছে সেই বাঁধ। মানে তাহলে ফারাক্কা ব্যারাজ এতদিন ধরে বা তিতার উপরে ব্যারাজ হ্যালো যে আছে, তাহলে সেটা তো ধ্বংস হচ্ছে না, তাহলে হচ্ছে কেন হঠাৎ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, রাধাকান্ত এসে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বাঁধ নিয়ে কথা হচ্ছিল। মল্লার যেটা বলছিলে সেটা হচ্ছে যে মল্লার যে বাকি বাঁধগুলোর কথা বলছিল, একটু হয়তো বুঝতে ভুল হবে, মানে যারা সুন্দরবনে হয়তো কখনো যায়নি, বাঁধ নিয়ে তার আইডিয়াটা হতে ভুল হবে। পাহাড়ে আমরা দার্জিলিং এ গেলে যে ধরনের নদীর উপরে যে বাঁধ দেখি, ফারাক্কায় যে বাঁধ দেখি, এই বাঁধগুলো কিন্তু অ্যাক্রস রিভার, নদীর কোনো একটা জায়গাতে এপার থেকে ওপার অব্দি দেওয়া বাঁধ, অ্যাক্রস। আর সুন্দরবনের এই যে বাঁধ, এই বাঁধ হচ্ছে যে অ্যালং রিভার। এইটা পার্থক্যটা প্রথমে বুঝতে হবে। বাঁধ মানে কি? বাঁধ মানে একটু আশপাশের থেকে একটু উঁচু কিছু একটা ঢিবি, লম্বা। হ্যাঁ, এই হিসেবে বাঁধকে দেখতে হবে। বাঁধ হচ্ছে যে ওরকম মানে ফ্ল্যাটেন্ড এরকম একটা মানে কিছু একটা মানে মানে করেছে আর কি, মানে লম্বা গোছের একটা রিজ, এরকম ভাবে একটা জিনিসকে বলতে পারি। তো তুমি যে কথাটা বলছিলে, যে বাঁধের কথা বলছিলে, সেগুলো নদীকে আড়াআড়ি ভাবে বেঁধে দেওয়ার মতো জিনিস, যেখান থেকে জলবিদ্যুৎ তৈরি হতে পারে বা ওপর দিয়ে আমরা যেতে পারি নদীকে পার করার জন্য। এখানে কিন্তু নদীকে এই বাঁধ আটকাচ্ছে না। বাঁধ কিন্তু হচ্ছে নদীর পাশ দিয়ে, ধরো একটা দ্বীপ, বদ্বীপের কথা বলছিলাম, সুন্দরবনের যে ডেল্টা বদ্বীপ, একটা বদ্বীপ, একটা বিচ্ছিন্ন দ্বীপ, সেই দ্বীপটার গোটা দ্বীপের বাইরের দিকটাতে আমি এরকম একটা মাটি দিয়ে উঁচু করে করে ঢিবি বানিয়ে আশপাশটাতে এমন একটা জিনিস করলাম যাতে দ্বীপটা পরিণত হয়ে গেল একটি বাটির মতো জিনিসে, যার চারদিকে একটু কানা উঁচু একটা জিনিসকে বানালাম। এটা কেন করলাম? যে তার আশপাশের যে নদীগুলো আছে, সেই নদীর জল যাতে ঢুকে না পড়তে পারে। এইভাবে সুন্দরবনকে বানানো হলো। সুন্দরবনে এই যে জঙ্গল হাসিল করা হলো, জঙ্গল হাসিল করেই সুন্দরবনের এই দ্বীপগুলোর চারিদিকে এইভাবে মাটি ফেলে দিয়ে চারিদিকে বাঁধ বানানো হলো। এই বাঁধ কিন্তু ফারাক্কার মতো
নদীকে ক্রস করলো না। এই বাঁধই সুন্দরবনে ভেঙে যাচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে। সুন্দরবনে কংক্রিটের বাঁধ দিতে হবে বলে অনেকে চিল্লামিল্লি করে। এখানে এই বাঁধগুলো মাথায় রাখতে হবে বেশিরভাগটাই মাটির। হ্যাঁ, কোথাও কোথাও নদীর দিকে সেই মাটির বাঁধের ওপর ফেলে দেওয়া আছে। কখনো ইট দিয়ে একটা পিচিং করে দেওয়া হয়, কখনো দরমার বেড়া দিয়ে পিচিং করে দেওয়া হয়, কখনো বালির বস্তা দেওয়া হয়, কখনো হয়তো শাল কাঠ, এখন ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে পাইলিং করা হয় যাতে ভেঙে না চলে যায়। কোথাও কোথাও ওই কংক্রিটের বোল্ডার ফেলে দেওয়া হয় যাতে না হয়। বাঁশের খাঁচা কখনো কখনো নদীর দিকে ফেলে দেওয়া হয়, বাঁধের উল্টো দিকে। রাধাকান্ত এগুলো ভালো বলতে পারবে, রাধাকান্ত যখন বলবে একদম নিজের জীবনের জায়গা থেকে তখন এই ডেসক্রিপশন গুলো ভালো দেবে, কিন্তু আমার চোখে যেগুলো পড়েছে সেগুলোকে বলছিলাম। তো এই যে সুন্দরবনে এই 200 বছর 250 বছর আগে থেকে যখন বসতি স্থাপন হচ্ছে, তখন এই চারিদিকে এরকম ভাবে উঁচু মাটির স্তূপ করে দেওয়া হলো, চারদিকে কানাটা উঁচু করে দেওয়া হলো, দিয়ে সুন্দরবনের প্রতিটি দ্বীপকে এক একটি গামলাতে পরিণত করে দেওয়া হলো। তাতে কি হলো যে জোয়ারের সময় জলটা ঢুকতে পারছে না, জোয়ারের জলকে আটকে দেওয়া হচ্ছে, বা বর্ষার সময়ও জল আটকে যাচ্ছে, ঢুকতে পারছে না। ফলে ভেতরের দিকে নোনা জল আর ঢুকছে না, ভেতরের দিকে চাষাবাদ মানুষ করতে পারছে। প্রতিটি দ্বীপে যদি এখন গিয়ে আমরা এই বাঁধগুলোর ওপরে দাঁড়াই, যে কোনো সময়, বছরের যে কোনো সময়, প্রতিটি দ্বীপে, যে কোনো দ্বীপে গিয়ে বাঁধের ওপর যদি গিয়ে দাঁড়াই জোয়ারের সময়, তাহলে দেখবো জোয়ারের জলের যে উচ্চতা বা আর এর উচ্চতাটা, ভেতরে দ্বীপের মাটির যে উচ্চতা, সে সবসময় জোয়ারের জলের উচ্চতার থেকে কম। মানে নিচে সুন্দরবনের প্রতিটি দ্বীপ, এই মুহূর্তে মানুষ বসবাস করে এমন প্রতিটি দ্বীপই কিন্তু সি লেভেলের থেকে নিচে, সমুদ্রের থেকে নিচে অবস্থান করে। ফলে এইটাই হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় বিপদ। যখনই এই বাঁধের ওপর গিয়ে কোনো আঘাত পড়ে, সেটা সাইক্লোনের সময় জল ফুলে ফেপে গিয়ে সেই আঘাত দেওয়া হোক, বা বর্ষার সময় কোনো একটা কটালে জলের আঘাত হোক না কেন, সুন্দরবনে প্রতি বছরই কোথাও না কোথাও বাঁধ ভাঙতে থাকে। বাঁধে ফাটল দেখা দিয়ে সেই ফাটল দিয়ে হু হু করে নোনা জল চাষের জমিতে ঢুকে পড়ে এবং পরবর্তী কয়েক বছরের জন্য চাষ, এর পুকুরের মাছ, মাটির ঘর, এগুলো সব নষ্ট করে দেয়। প্রতি বছরই এই জিনিস হয়। উইক জোনগুলো দিয়ে এইভাবে জল ঢোকে। আর বড় বড় এরকম সাইক্লোন হলে তখন দেখা যায় যে গোটা সুন্দরবন জুড়ে যেখানে যেখানে এরকম উইক জোন আছে, সে প্রায় বেশিরভাগটাই, প্রায় সবটাই ভেঙে যায় এবং সেখানে এইভাবে জল ঢুকে গিয়ে সেখানকার জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এবার বাঁধ নিয়ে আলোচনা হয় যে বাঁধ তো সুন্দরবনের জনজাতিকে, তার জীবন জীবিকাকে, তার বেঁচে থাকাকে বাঁচিয়ে রেখেছে আসলে বাঁধ। সুন্দরবনের রক্ষা কবচ বাঁধ। সুন্দরবনের বাঁধের রক্ষা কবচ এতক্ষণ বলছিলাম ম্যানগ্রোভ, বাংলার রক্ষা কবচ সুন্দরবন, এই যে এগুলো দিয়ে বলছিলাম না। তো সুন্দরবনের যদি নোনা জল থেকে বাঁচানোর জন্য রক্ষা কবচ বাঁধ হয়, তাহলে বাঁধ নিয়ে সায়েন্টিফিক্যালি ভাবতে হবে। তা বাঁধ নিয়ে এখনো যা কনসেপ্ট, বিজ্ঞান এগিয়েছে, গত 200 বছরে বিজ্ঞান প্রচুর পরিমাণে এগিয়েছে, প্রচুর পরিমাণে প্রযুক্তি এগিয়েছে। সুন্দরবনের নদী বাঁধ নিয়ে কিন্তু কোনো কনসেপ্ট এগোয়নি। 250 বছর আগে যে পিপলস নলেজ নিয়ে বাঁধ তৈরি হয়েছিল, আজকেরও যদি বলতে হয় সুন্দরবনের বাঁধ কিন্তু সেই একই জায়গাতে পড়ে আছে। সেই সময় জমিদাররা জমি জঙ্গল হাসিল করে তার নিজের জমিকে বাঁচানোর জন্য চারদিকে বাঁধ ফাঁধ দিয়ে একটা ব্যবস্থাপনা করেছিল, যে ব্যবস্থাপনাটাকে মানে ওই অর্থে ব্যাকওয়ার্ড, ওই অর্থে একটি পুরনো স্থিতিশীল ব্যবস্থা, যেটার মধ্যে অত কিছু গবেষণা নেই, শুধু কিছু অভিজ্ঞতা, মানে সমৃদ্ধ জ্ঞান রয়েছে, শুধুমাত্র সেটুকুনি, তার থেকে বেশি কিছু নয়। সেখান থেকে কিন্তু সুন্দরবনের গোটা বাঁধের কনসেপ্ট, সুন্দরবনের জলকে আটকানোর কনসেপ্ট, সুন্দরবনের জনজাতিকে বাঁচানোর কনসেপ্টে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমাদের এই বিজ্ঞানের গবেষণা কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে চলেছে, কিন্তু মানুষকে কি করে বাঁচানো হবে তারই কিন্তু কোনো সুন্দরবন নিয়ে আমরা গবেষণায় দেখতে পাচ্ছি না। এটা কিন্তু একটা বড় সমস্যা। তো আপাতত বাঁধ নিয়ে আমি এটুকুনি বলবো। চল, আলোচনা চলতে থাকুক। আমার মনে হয় যে রাধাকান্ত এসছে, রাধাকান্ত একটু যদি এই পর্বে কিছু শোনায় আমাদেরকে, আমি মল্লারকে বলবো যে একটু সেটাকে করতে, একটু সেদিকে নিয়ে যেতে।